ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো পশ্চিমবঙ্গের প্রায় 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি বর্তমানে যেটি সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর 1-এ বা চিফ জাস্টিস কোর্টে অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং তার সঙ্গী অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলাটি বিচারাধীন ছিল। এই মামলাটি সারাদিন শুনানি পর্বে কী শুনানি হয়েছে, কী প্রশ্নবাণে বিদ্ধ করলেন টেন্টেড নন টেন্টেড ক্যান্ডিডেটদের, যে সমস্ত আইনজীবী ছিলেন তাদের, এবং আদৌ কি সেগ্রিগেশন করা সম্ভব এবং ওএমআর শিটের বৈধতা কত দূর রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত বিবরণ থাকবে। লাঞ্চের পূর্বে কী হিয়ারিং হয়েছে এবং লাঞ্চের পরে কী হিয়ারিং হয়েছে তার বিস্তারিত বিবরণ আমার এই ভিডিওর মাধ্যমে থাকবে। সেই কারণে আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতাবিন্দুগণের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন, আর অবশ্যই একটি লাইক প্রদান করবেন। আপনাদের পূর্বে আমি জানিয়ে রাখি যে এই মামলাটির পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী 2025 সালের 7ই জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসের 7 তারিখে 2025 সালে এই মামলাটি পরবর্তী হিয়ারিংয়ের ডেট ধার্য করা হয়েছে। আজ রীতিমতো এই মামলাটিকে 1 নম্বর কজ লিস্টেড অন করা হয়েছিল, সেই কারণে প্রথম থেকেই প্রায় 10:30টার পর মামলাটি শুনানি হয়। মামলাটি শুনানি পর্বের প্রথমেই রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করা আইনজীবী রাকেশ ত্রিবেদী স্যার তার বক্তব্যের মধ্যে দিয়ে মামলাটি শুনানি পর্ব শুরু হয়। তিনি মূলত 2024 সালের 7ই মে মহামান্য সুপ্রিম কোর্টের যে ইন্টারিম অর্ডার ছিল সেই ইন্টারিম অর্ডারের সাপেক্ষে বলা শুরু করেন এবং যে বিষয়গুলি উপস্থাপন করেন সেই বিষয়গুলি হচ্ছে কারা কারা যোগ্য এবং অযোগ্য তালিকায় নাম নথিভুক্ত করা হয়েছে, সিবিআই যে রিপোর্ট দেওয়া হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের যে রিপোর্ট দেওয়া হয়েছে তার তথ্য, এবং সুপার নিউমারি পোস্ট কেন ক্রিয়েট করা হয়েছিল এই নিয়ে তিনি মূল বক্তব্য তিনি পেশ করেন। মাননীয় আইনজীবী রাকেশ ত্রিবেদী স্যার কী বক্তব্য পেশ করেছেন সেই বক্তব্যগুলো আমি এখানে আলোচনা করছি না, তবে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রশ্নের সাপেক্ষে কী উত্তর দিয়েছেন সেই প্রশ্নের সাপেক্ষে আমি শুধু সেই প্রশ্নগুলি এখানে চিহ্নিত করছি এবং তার সাপেক্ষে ত্রিবেদী স্যার কী উত্তর দিয়েছেন সেগুলো শুধু আমি এখানে উপস্থাপন করছি। তো সিজিআইয়ের পক্ষ থেকে সর্বপ্রথম ত্রিবেদী স্যারকে প্রশ্ন করা হয় যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের কি পৃথকীকরণ করা সম্ভব। তখন ত্রিবেদী স্যার বলেন যে হ্যাঁ, আমরা 2 আগস্ট 2024 সালে একটি এফিডেভিট জমা করেছিলাম যেখানে অযোগ্য প্রার্থীদের নাম সহ লিস্ট প্রকাশ করা হয়েছিল, এবং ত্রিবেদী স্যার অন্য ইস্যুতে যাচ্ছিলেন। তখন সিজিআই বললেন যে 65B সম্পর্কে একটা ভুল ধারণা রয়েছে, তখন 65B এর তিনি সঠিক ধারণা তিনি বোঝানোর চেষ্টা করেন। তারপর আরেকটি প্রশ্ন করলেন ত্রিবেদী স্যারকে যে ওএমআর কি ধ্বংস করা হয়েছে, তখন বলেন যে হ্যাঁ স্যার, ধ্বংস করা হয়েছে, 2 বছর পর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তাই সেগুলো আর তাদের কাছে নেই, কিন্তু এসএসসির এগুলোকে সংরক্ষণ করা উচিত ছিল বলে সিজিআই জানান। এবং ওএমআর শিটটি যে প্রাইমারি এভিডেন্স, যদি মূল তথ্যের কারচুপি করা হয় তবে সেটি দেখা সম্ভব হতো, কিন্তু ওএমআর শিটগুলি প্রার্থীরা পুরো প্রশ্নের উত্তরপত্র পূরণ করে না, যদি মূল তথ্যে কারচুপি করাও তো হতে পারে, সেই কথা তিনি ত্রিবেদী স্যারকে বলেন। এবং তখন ত্রিবেদী স্যার বলেন যে কলকাতা হাইকোর্টে এসএসসি এবং সিবিআইয়ের তথ্যের ভিত্তিতে যারা ওএমআর শিটে শূন্য পেয়েছে তাদের কারচুপি ধরা পড়েছে, যদি মূল ওএমআর শিটে নম্বর বাড়ানো হতো তবে তো তারা ধরা পড়তো না। এরপর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা সিজেআই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন যে অবৈধ প্রার্থীদের বাঁচানোর জন্য কি তাহলে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছিল। তখন ত্রিবেদী স্যার বলেন নো স্যার, না, ওয়েটিং ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়ার জন্যে কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল যে অবৈধদের বাদ দিয়ে ওয়েটিং লিস্ট প্রার্থীদের চাকরি দেওয়ার জন্যই কেবলমাত্র সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছিল, এমনকি আমরা কাউকে অ্যাপয়েন্টও করিনি উক্ত পোস্টে। এরপর যখন ত্রিবেদী স্যার আর্গুমেন্টসগুলো করছিলেন তখন সেই আর্গুমেন্টসগুলোকে তিনি দুটো পার্টে বিভক্ত করে দিলেন। প্রথমত যে স্টেট কি চাই, সেগ্রিগেশন হোক না স্টেট কি চাই, তখন স্টেটের আইনজীবী পরিষ্কার বললেন যে মাই লর্ড, যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের সেগ্রিগেশন করা সম্ভব। স্টেটের হয়ে থাকা আইনজীবী ত্রিবেদী স্যারকে বলেন তাহলে আপনি দুটো পার্টে বলুন, একটি হচ্ছে সেগ্রিগেশন নিয়ে বলুন এবং দ্বিতীয়ত সুপার নিউমারি পোস্ট নিয়ে আপনি বলুন, এই দুটো পার্টে তিনি ভাগ করে দেন। এরপর ত্রিবেদী স্যার যখন সেগ্রিগেশন নিয়ে কথা বলেন তখন তিনি বাগ কমিটি রিপোর্ট এবং সিবিআইয়ের যে রিপোর্ট এবং এসএসসি রিপোর্টের ভিত্তিতে যে সেগ্রিগেশন করা সম্ভব সেই বিষয়ে তিনি বলেন। ত্রিবেদী স্যার আরও জানান যে সিবিআই যে তথ্য দিয়েছে সেই তথ্যর ভিত্তিতে অনেকে অনেক রকম প্রশ্ন চিহ্ন তুলছে, কিন্তু আমাদের এই ব্যাপারে কোনো প্রশ্ন চিহ্ন নেই, এবং সিবিআই যে ওএমআর শিটগুলো পেয়েছে সেই ওএমআর শিটগুলো নিয়েও অনেকে অনেক রকম প্রশ্ন তুলছে, কিন্তু স্টেটের এই ব্যাপারে কোনো প্রশ্ন নেই।
এরপর সিজিআই 65B সম্পর্কে একটি যে ভ্রান্ত ধারণা রয়েছে সেই সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপশন দেওয়ার শুরু করলেন এবং তিনি বললেন যে 65B হলো একটি মড অফ প্রুফ। 65B সার্টিফিকেট দেওয়া হলো মানেই সেই ডকুমেন্টটার যে এভিডেন্সি ভ্যালু প্রুফ হলো এমন কিন্তু নয়, সেটা আরও অন্যান্য ফ্যাক্টরের উপর নির্ভর করছে, সেটা আমাদের দেখতে হবে। তার মানে সিজিআই যেটি বোঝাতে চাইলেন যে 65B যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা শুধুমাত্র ডকুমেন্ট যিনি যার কাছে রেখেছেন তিনি বলতে পারেন যে এই ডকুমেন্টটা আসল না সত্যি, কিন্তু সেই ডকুমেন্টটা কিভাবে তৈরি হয়েছে, সেই ডকুমেন্টে কোনো ম্যানিপুলেশন হয়েছে কি না পূর্বে, সেই পার্টটা কিন্তু 65B-তে আসে না। তারপরে রাজ্যের পক্ষ থেকে বলা হয় হ্যাঁ মাই লর্ড এটা ঠিক। এরপরে সিজিআই একটি এক্সাম্পল দিলেন যে তিনি বললেন ধরুন একটা কল রেকর্ড ডিটেলস সার্ভার থেকে ডাউনলোড কেউ করলে তাহলে যিনি ডাউনলোড করলেন যে অংশ থেকে সেখান থেকে তিনি কিন্তু এই 65B সার্টিফিকেটটা দিতে পারেন, কিন্তু ধরুন যে কল রেকর্ডটা সেটা কোন চেন অফ ইভেন্টে ধরুন একজনের কাছে গেছে, মানে একজনের কাছে কারোর কাস্টাডিতে ছিল তার কাছে থেকে অন্য কাস্টডিতে গেছে। এবার এই যে কাস্টডিতে হয়েছে চেন অফ কাস্টডি তার মধ্যে কি হয়েছে ডকুমেন্টের সাথে কিন্তু এটা 65B-তে কেউ উল্লেখ করতে পারে না। এখানে কিন্তু প্রধান বিচারপতি এটা বললেন যে ডেটাতে কি কোনো ম্যানিপুলেশন আর চেঞ্জ হয়েছে কিনা সেটা কিন্তু 65B-তে বলা যেতে পারে না। তখন স্টেটের পক্ষ থেকে বলা হয় যে মাই লর্ড লার্নেড কাউন্সিল যারা রয়েছেন তারা এই বিষয়ে কথা বলবেন। আমরা হাইকোর্টে যেটা বলেছে এটা ডকুমেন্টটা অথেন্টিক, অতএব আমরা সেটাই মেনে নিচ্ছি। সিজিআই বলেন যে ওএমআর শিট ডিস্ট্রয় নিয়ে কি কোনো রুল ছিল? স্টেট বলল যে হ্যাঁ এরকম একটা রুল ছিল, 1 বছর পর ওএমআরগুলোকে ধ্বংস করা যাবে। তারপর স্টেট বলল যে মাই লর্ড হাইকোর্ট যেটা বলেছে তাদের জাজমেন্টে যে তাদের কাছ থেকে 3টে অপশান ছিল, সেই 3টে অপশানের মধ্যে সেকেন্ড যে অপশান ছিল সেগ্রিগেশন কেন করতে পারলে না, হাইকোর্ট সেটা নিয়ে আলোচনা করেছে। আমরা এখানে এটা বলতে চাই যে সেগ্রিগেশন করা যাবে এবং সেকেন্ড অপশানটা নিয়ে তিনি আলোচনা করতে লাগলেন হাইকোর্টের জাজমেন্টটি পড়ে এবং সেখানে একটি জায়গায় জাজমেন্টটি লেখা ছিল যে এসএসসি ওএমআর শিট নষ্ট করেছে এবং তাদের কাছে কোনো মিরর ইমেজ প্রিজার্ভ করা হয়নি। সিজিআই এই জায়গাটা তিনি থামালেন এবং তিনি বললেন যে এটা কি ফ্যাকচুয়ালি কারেক্ট যে এসএসসি মিরর ইমেজ কোনো প্রিজার্ভ করে রাখেনি? তখন সবাই যার ছিলেন তারা বললেন যে মাই লর্ড হ্যাঁ মিরর ইমেজ এসএসসি প্রিজার্ভ করে রাখেনি। আবারও পড়তে লাগলেন, তখন সিজিআই একটি জায়গায় জিজ্ঞাসা করলেন যে ডেটা স্ক্যান টেক নিয়ে বলা হয়েছে যে তারা স্ক্যান করেছিল, তাহলে এসএসসি কেন মিরর ইমেজ রাখেনি? এটা কি এসএসসি রাখা উচিত ছিল না? ডেটা স্ক্যান টেক একটা কোম্পানি স্ক্যান করে সেটা চলে গেলে তো এক্ষেত্রে সেই ডেটার তো একটা স্ক্যান কপি রাখা উচিত ছিল। তখন স্টেট বলল যে এসএসসিতে এমন কোনো রুল ছিল না যে মিরর ইমেজ রাখা যেতে পারে। সিজিআই তখন প্রশ্ন করলেন যে ওএমআর শিটে তো ফিল আপ হয়, তাহলে অরিজিনাল কপি নেই এমন অনেক প্রবাবিলিটি কিন্তু এখানে তৈরি হতে পারে। যেমন প্রাইমারি ডকুমেন্টে যে অরিজিনাল কপির সেটা তো পেন দিয়ে ফিল আপ করা হতে পারে, তো সেটা তো পেন দিয়ে ফিল আপ করা হয়েছিল, তো সেখানে কোনো গণ্ডগোল হয়েছিল না সেটা তো বলা যাচ্ছে না। অথবা ওএমআর শিট যে কারোর কোনো চেঞ্জ হয়ে যায়নি এটাও আমরা বলতে পারছি না। এরপর প্রধান বিচারপতি বলেন যে চেকিংটা কিভাবে হয়েছে সেটাও আমরা জানি না। এরপরে তিনি আরও গুরুত্বপূর্ণভাবে বলেছেন এটা তো হয়নি যে ওএমআরগুলোকে ফাঁকা জমা দিয়েছে, তাহলে সেই টপ পোর্শন যেটা ওএমআর সেটাকে কেউ ইরেজ করে লিখে দিয়েছে এবং তারপর সেটাকে চেকিং করেছে, তো এই পোর্শনগুলো তো আমরা জানতে পারছি না। এটা তো কম্পিউটার দ্বারা চেকিং হয়, এটা তো হিউম্যান চেকিং হয় না, এটা তো বেশি সময় লাগবে না। কিন্তু যে ইস্যুটা উঠে আসছে প্রধান বিচারপতি মতে যে অরিজিনাল কপি যেহেতু নেই, প্রধান বিচারপতি বলেছেন যে আমরা এই আইডেন্টিফিকেশনটা করতে পারছি না যে ওএমআর শিটটা সিবিআই উদ্ধার করছে সেই ওএমআর শিটটাই যে অরিজিনাল ওএমআর শিট ছিল, এর যে আইডেন্টিফিকেশন এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এরপর তিনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, তাহলে কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারের মধ্যে কি ভুল ছিল? পুরোটাকে যে সেট অ্যাসাইড করা হয়েছিল এর মধ্যে কি আপনারা কি ভুল খুঁজে পেলেন? তাহলে তো ত্রিবেদী স্যার এই প্রশ্নের উত্তরে বলেন যে মাই লর্ড হাইকোর্ট তো এই ওএমআরকে মেনে নিয়েছে, এই ওএমআরের অথেন্টিসিটি, লিগ্যালিটি, ভ্যালিডিটি এগুলো তো সবই হাইকোর্ট স্বীকার করেছে। সিজিআই তখন বললেন যে নো 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 they do not, please understand one thing, 65B certificate only state that hard copy which is downloaded or which are downloaded is the copy of the downloaded server, but it is not proof that what is scanned stored in the hard disk in the original of the OMR sheet। অর্থাৎ তিনি বললেন যে 65B সার্টিফিকেট যেটা
হাইকোর্টে এডমিজিবল হয়েছে বা হাইকোর্ট যেটা বলেছে সেটা সিবিআই যে ডেটাকে ইনসেলফ স্বীকার করছে, বাট এই ডেটার মধ্যে যখন অরিজিনাল ফর্মে এটাকে স্ক্যান করা হয়েছিল কোন ডেটার মধ্যে মানে কোন ডিস্কের মধ্যে স্টোর করা হয়েছিল সেখানে যে কোনো ম্যানিপুলেশন হয়নি, এই বিষয়টা তো 65B-তে এস্টাবলিশ হচ্ছে না। তখন স্টেটের আইনজীবী বললেন যে মাই লর্ড, হাইকোর্ট তো এই ওএমআরকে মেনেই নিয়েছে, যে কে শূন্য পেয়েছে তাকে সার্ভারে বেশি নম্বর দেওয়া হয়েছে। সিজিআই বললেন ঠিক আছে, আমরা এই কোশ্চেনটাকে রেখে দিচ্ছি, দেখা যাক আমরা লাস্ট অবধি এটা কি পাই, তবে আমাদেরকে কিন্তু এই কোশ্চেনটা নিয়ে দেখতে হবে। এরপরে সিজিআই বললেন যে ডিভিশন বেঞ্চের যে জাজমেন্টে 325 নম্বর পয়েন্ট সেটা পড়তে বললেন। তারপরে সিজিআই একটা প্রশ্ন করলেন যে এসএসসি এবং সিবিআইয়ের যে দুটো টেবিল দিয়েছে, এসএসসি বলছে একজন এলিজড পারসন, সিবিআই বলছে যে একজন এলিজড পারসন, কিন্তু দুজনের ডেটার মধ্যে একটি বিস্তর ফারাক রয়েছে। তো সিজিআই বললেন যে এসএসসির কাছে যে মিরর ইমেজ নেই, অরিজিনাল ওএমআর শিটও নেই, যে বিষয়টা ওএমআর শিটের অ্যাভেলেবেল রয়েছে সেটা স্ক্যান ওএমআর শিট, স্ক্যান টেক দ্বারা স্ক্যানিং হয়েছিল সেটি নাইসা এবং ডেটা স্ক্যান টেক দ্বারা নাইসাকে দিয়েছিল সেই ডেটা। এরপর বিচারপতি বললেন যে এখান থেকে দেখা যাচ্ছে যে এসএসসির যে সার্ভার কপি সেখানে কিন্তু মার্কসটা ইনক্রিজ করা হয়েছে, নাইসাকে যেভাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে সেটাও কিন্তু অন্যায়, যেখানে স্ক্যানিং ইটসেলফ প্রসেস ফলোড ইররেগুলারিটি স্টেটেড, অর্থাৎ যেভাবে ওএমআর শিট স্ক্যান করার পদ্ধতি এখানে বলা হয়েছে সেটা সেই ডেটা স্ক্যান করেছে সেখানে কিছু অনিয়ম পাওয়া যাচ্ছে। এবং তিনি এটাও বললেন যে সিবিআই যে ওএমআর শিটটা পেয়েছে সেটা যদি আসল প্রমাণ করতে হয় তাহলে সর্বপ্রথম আপনাদের এটা প্রমাণ করতে হবে যে ডেটাকে যদি অরিজিনাল ডেটা হিসেবে আমাদেরকে ধরে নিতে হয় তাহলে আমাদেরকে এটা এস্টাবলিশ করতে হবে যে এই যে হার্ড ডিস্ক সিবিআই উদ্ধার করেছে সেটা মূল স্ক্যানারেও ইনস্টল ছিল। তখন স্টেটের পক্ষ থেকে বলা হয় যে ইয়েস দ্যাট ইজ এস্টাবলিশ, অর্থাৎ এটা এস্টাবলিশ হয়ে গেছে। তারপর সিজিআই একটি গুরুত্বপূর্ণ কথা বলেন যে স্ক্যানারে ওএমআর শিট স্ক্যান করা হয়েছে তার মেটাডেটা আমাদেরকে এক্সামিন করে দেখতে হবে সেখানে কি কোনো চেঞ্জ করা হয়েছে কিনা। মেটাডেটা পাবো, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে ডকুমেন্টসগুলোকে স্ক্যান করা হলো সেটাই কি হার্ড ডিস্কে স্টোর করা হয়েছে কিনা, এই দুটো এক কিনা পরে বিচারপতি বললেন। এরপর বিচারপতি সঞ্জয় কুমার বলেন যে 3টি হার্ড ডিস্ক যেখানে পাওয়া গেছে সেখানে তো এটা কোথাও মেনশন করা হয়নি যে 4টি ক্যাটাগরিতে কত পরীক্ষা দিয়েছিল, কত প্রার্থীর ওএমআর পাওয়া গেছে, এবং এই বিষয়টা নিয়ে তিনি কিন্তু তারা ক্ল্যারিফিকেশন চান। এবং সিজিআই আরও বললেন যে এখানে হাইকোর্ট জাজমেন্ট থেকে দেখা যাচ্ছে যে কিছু ব্ল্যাঙ্ক ওএমআর শিট উদ্ধার করা হয়েছে, এগুলো কি সঠিক? তখন প্রধান বিচারপতিকে বললেন যে এগুলো হচ্ছে মূল ইস্যু, এগুলোই আমাদেরকে ক্ল্যারিফিকেশান আপনারা করুন স্টেট। তখন বলল যে মাই লর্ড এই ক্ল্যারিফিকেশানগুলো এসএসসি দেবে, আমরা এই বিষয়ে কিছু বলতে চাই না, আমরা শুধুমাত্র সুপার নিউমেরিটি পোস্ট নিয়ে কেন তৈরি করেছিলাম এবং সেই পার্টটা বলতে চাই। তখন সিজিআই প্রশ্ন করলেন যে তাহলে সুপার নিউমেরিটি পোস্ট আপনারা কেন তৈরি করেছিলেন? স্টেট তখন উত্তর দিল যে প্রার্থীদেরকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে নেওয়ার জন্য সুপার নিউমেরি পোস্ট তৈরি করা হয়েছিল, সেখানে তারা সেই বিষয়টা কিন্তু কোর্টের পারমিশন নিয়ে এটা করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে তারা কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। এই পার্টটা তারা বলে সিজিআই একটি প্রশ্ন করেন যে যারা ইলিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদেরকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে তাদেরকে তো বাদ দেওয়া যায়, তাদেরকে না তাড়িয়ে সুপার নিউমেরি পোস্ট তৈরি করা হলো মানে এটা এমন বিষয়। তো এরপর সিজিআই বললেন যে ঠিক আছে আমরা এই পার্টটা লাস্টে শুনবো। এরপরে স্টেট সেগ্রিগেশন পার্টে যেটা বললেন যে সিবিআই যে ডেটা ছিল, এসএসসির যে ডেটা ছিল তার ভিত্তিতে সেগ্রিগেশন করা যাবে, কোন কোন ক্ষেত্রে কত পাওয়া গেছে টেন্টেড প্রার্থী, এই পার্টটা তিনি বিচারপতির সামনে তুলে ধরলেন। এবং তাদের মূল বক্তব্য স্টেটের যে 25,000 চাকরি বাতিল হলে সেটা সঠিক হবে না, যদি এর মধ্যে টেন্টেড প্রার্থী পাওয়া যায় তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আলাদা করে বাদ দিয়ে বাকি প্রার্থীদের করে সেগ্রিগেট করা হয়। সিজিআই এই কোশ্চেন জানতে চান যে আরটিআই রিপোর্টে জানুয়ারি 2024-এর এসএসসি বলেছে যে তার ডেটাবেস থেকে তারা নাকি আরটিআইয়ের উত্তর দিয়েছে, আবার এসএসসি বলেছে তাদের কাছে কোনো মিরর ইমেজ নেই। তো এই জায়গাটা কিন্তু বিচারপতি একটা সিরিয়াস প্রশ্ন তুললেন যে এটা কি করে হতে পারে যে স্টেট 5 ফেব্রুয়ারি 2024 সালের যে সিবিআই রিপোর্ট সেটা পড়তে লাগলেন, সেখানে একটি জায়গায় যখন লেখা রয়েছে যে 2019 সালে অরিজিনাল ওএমআর শিটে এবং তার স্ক্যান কপি ধ্বংস করা হয়েছিল, সেই জায়গায় সিজিআই তাদেরকে থামতে বললেন এবং প্রধান বিচারপতি এই জায়গায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন যে 2019 সালে অরিজিনাল ওএমআর
এবং তার স্ক্যান ইমেজ নষ্ট করেছিল এবং তারপরে রাজ্য আবার সেই রিপোর্ট পড়তে লাগলেন এবং এই জায়গায় একটি রেসপন্স স্ট্রিংয়ের ব্যাপারে ছিল এবং ডেটা স্ক্যান টেকের যে ডেটা তার সাথে যে পঙ্কজ বানশালের বাড়ি থেকে পাওয়া দুটো ডেটা হ্যাশ ভ্যালু মিলছে এবং এই জায়গায় যখন পড়লেন সিজিআই তখন জিজ্ঞেস করলেন যে রেসপন্স স্ট্রিং এর ব্যাপারে কি, তো তখন বলা হলো যে রেসপন্স টিমটা অটো জেনারেট হয়, কম্পিউটার জেনারেটেড একটি বিষয় এবং কোনো ওএমআর এর ভিত্তিতে এটা জেনারেট হয়। তো তারপরে স্টেট বলল যে তারা সিবিআইয়ের যে ডেটা অনুযায়ী বা এসএসসি ডেটা অনুযায়ী সেগ্রিগেশন করতে চায়। তারপরে এসএসসি বলতে শুরু করলো, এই জয়দেব স্যার এসএসসির হয়ে বলতে শুরু করলেন। জয়দীপ স্যারের মূল বক্তব্য ছিল যে পুরো প্যানেল বাতিল করা ঠিক হবে না এবং তারা নতুন সেট আপ, পুরনো যারা এই মানে সিলেকশন প্রসেসে ছিল তারা সকলেই জেলে রয়েছে, জেলে গিয়েছিল, এখন এটা নতুন সেট আপ। এবং এসএসসির যে এফিডেভিট সেখানে জানিয়েছিল যে টেন্টেড এবং নন টেন্টেড ক্যান্ডিডেটদের অর্থাৎ যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব। জয়দেব স্যার আরও জানান যে এসএসসির প্রত্যেকটি ব্যাচের অর্থাৎ 4টি পদে গ্রুপ সি, গ্রুপ ডি, ক্লাস 9, 10, 11, 12 ব্যাচে মোট 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং ওএমআর শিটগুলোকে সংরক্ষণ রাখা সম্ভব নয়। সেই কারণে 1 বছর পর এই ওএমআর শিটগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল বা সংরক্ষণ না করে সেগুলোকে ধ্বংস করা হয়েছিল। 16 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং 2019 সালে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়। তারপরে প্যানেল এক্সপায়ার হয়ে গিয়েছিল এবং অরিজিনাল ওএমআর শিট আর নেই, সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছিল এবং এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল স্ক্যানটেককে, যেখানে নাইসা কাজ করিয়েছে। এই ব্যাপারে এসএসসি কিছুই জানে না। এসএসসি শুধু নাইসার যে তথ্য স্ক্যানিং ওএমআর সেটাকে এসএসসির কনসিডার করবে, যেহেতু নাইসাকে তারা কাজের দায়িত্ব দিয়েছিল এবং নাইসা যে ডেটাবেস তার সেখান থেকে তারা আইটিআইয়ের উত্তর দিয়েছে এমনটাও তারা জানায়। যে এরপরে সিজিআই প্রশ্ন করেন যে কত লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছিল। এসএসসি তখন বলেন যে 4টি ক্যাটাগরিতে মোট 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং যে ওএমআর শিটগুলো পাওয়া গেছে তাদের কি নাম, রোল নাম্বার এগুলো পাওয়া গেছে ওএমআর শিটে। তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় বলেন যে মাই লর্ড, ওএমআরের মধ্যে বারকোড, তারপর সেখানে বুকলেট নম্বর, সাবজেক্ট কোড, ক্যাটাগরি, জেন্ডার, তারপর প্রার্থীদের সিগনেচার এগুলো পাওয়া গেছে। সিজিআই বললেন যে স্ক্যান ইমেজ কি এসএসসি রাখা উচিত ছিল না আদার সাইটে ভেরিফাই করার জন্য, অর্থাৎ নাইসার কাছ থেকে যে ডেটাটা এসএসসি পাচ্ছে সেটাকে তো ভেরিফাই করার জন্য এসএসসির কাছে একটা স্ক্যান ইমেজ থাকার কথা ছিল, কেন নেই? আপনাদের কাছে স্ক্যান কপি রাখা উচিত ছিল না? পঙ্কজ বানশাল কি নাইসার কর্মচারী ছিল? এসএসসি বললেন যে মাই লর্ড, আমরা এগুলো ভেরিফাই করিনি, এগুলো সিবিআই তদন্ত করে আমাদেরকে দিয়েছে, আমরা সেটাই আপনাদেরকে বলেছি। এরপর সিজিআই বললেন যে স্ক্যানিং এবং মার্কিং যদি একসাথে করা হয় তাহলে তার ডেটা তো আপনাদের কাছে থাকার কথা। এবং সিজিআই আরও প্রশ্ন তুললেন যে এটাই তো একটা মূল সাবজেক্ট ম্যাটার, তো এই ডেটাকে কম্পেয়ার করার জন্য আপনাদের কাছে তো একটা ডেটা থাকা অবশ্যই উচিত ছিল। কিন্তু এসএসসি বললেন যে আমরা কিন্তু ওই ডেটাকে রিলাই করেছি এবং তার ভিত্তিতে আমরা মানে আলাদা করতে পারি। এসএসসি বললেন যে মাই লর্ড, এটি এসএসসি যদি সিবিআই ডেটাকে যদি না রিলাই করে তাহলে তাদের কাছে তো অনলি অপশান রয়েছে যেটা যে তাদের যে সার্ভারের ডেটা রয়েছে সেইটাকে সিজিআই তখন পরিষ্কার বললেন যে নো ইওর সার্ভার ইজ 0। এবার এসএসসি বলল যে আমাদের সার্ভারে তো অল ডেটা আছে। সিজিআই বললেন এই জায়গাতে যে আপনাদের সার্ভারে যা ডাটা আছে অর্থাৎ ডেটা হচ্ছে ম্যানিপুলেটেড। এসএসসি বললেন যে মাই লর্ড, ম্যানিপুলেটেড তখন বলা যাবে যখন ওই সিবিআই ডেটাকে আমরা গ্রহণ করব, তার আগে তো বলা যায় না। তারপরে সিজিআই বললেন যে দেখুন, ম্যানিপুলেশন হয় আপনাদের যে সার্ভার ডেটা সেখানে রয়েছে, অর্থাৎ হয়তো পঙ্কজ বানশালের যে ডেটা সেখানে রয়েছে কিন্তু ম্যানিপুলেশন রয়েছে। এসএসসি বললেন যে মাই লর্ড, আমাদের সার্ভারে যা ডাটা আছে তা আমাদের ডেটা। সিজিআই বললেন যে পঙ্কজ বানশালের তথ্যের সাথে আমাদের ডেটা তো মিসম্যাচ পাওয়া যাচ্ছে। এসএসসি বললেন আমরা এখানে দেখুন যে মিসম্যাচটা পাচ্ছি, তার ভিত্তিতে যদি বলা হয় আলাদা করতে আমরা আলাদা করতে রাজি আছি। সিজিআই তখন বললেন যে আপনাদের যে নতুন ম্যানেজমেন্টে এসেছে সেটা কবে থেকে? এসএসসি বলল 2022 সাল থেকে। এবং এসএসসি আরও বললেন যে তারা সেগ্রিগেশন করতে পারবেন যদি সিবিআইয়ের যে ডেটা সেই ডেটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে তারা সেগ্রিগেশন করতে পারবে, তো সেগ্রিগেশনের কাজটা করে দিতে পারবেন। সিজিআই এই জায়গাটা প্রশ্ন করলেন যে ওএমআর শিটের কোনো ডেটা যে অথেন্টিক এটা তো আমরা এখন বুঝতে পারছি না।
তো হ্যাশ ভ্যালু নট চেঞ্জ, অর্থাৎ যদি হ্যাশ ভ্যালু সিবিআই যে ডেটাটা দিয়েছে তার হ্যাশ ভ্যালু চেঞ্জ হয়নি এমন তারা বলছে, তো সেটা যদি না হয়, যদি না চেঞ্জ হয়ে থাকে তাহলে এই ডেটাটাকে হয়তো গ্রহণ করা যেতে পারে, আদারওয়াইজ এই ডেটাটাকে নিয়ে কিন্তু একটা সিরিয়াস প্রশ্ন উঠছে। সিজিআই এই জায়গাটা বললেন যে ওএমআর যে ডেটা কবে ক্যাপচার হয়েছে এবং তার মেটাডেটা কি রয়েছে। এরপর অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার বললেন যে 22 লক্ষ ওএমআর আছে কি নেই, অর্থাৎ প্রত্যেকের ওএমআর এবং হ্যাশ ভ্যালুকে যখন মানে তারা ডেটাটাকে যখন স্ক্যান করা হয় তখন যা আছে বা ছিল এবং তারপরে এখন যে ডেটাটা পাওয়া যাচ্ছে তার যে হ্যাশ ভ্যালু এই দুটো কি সেম ছিল কি সেম নেই, এই গুরুত্বপূর্ণ জায়গাটা বিচারপতিরা কিন্তু দেখতে চাইছেন। সেগ্রিগেশন করা যদি যায় তাহলে এসএসসি এই সময় তিনি জাজমেন্টের পোর্শনগুলো তারা দেখাচ্ছিলেন এবং তারা বলছিলেন যে কেন গোটা প্যানেলটা ক্যান্সেল করা উচিত নয়, সেগ্রিগেশন করা উচিত এবং সেই সেগ্রিগেশনের ক্ষেত্রে যে ডেটাগুলো ছিল যে কোন স্তরে কত টেন্টেড প্রার্থী পাওয়া গেছে, সিজিআই বললেন যে দেখুন এই রেশিওটা আমাদের কাছে যদি সেট হয়ে আছে আমরা সেই অনুযায়ী আমরা কাজ করব, যদি আলাদা করা যায় প্রার্থীদেরকে তাহলে আলাদা করা হবে, আর না হলে যেভাবে রেশিও সেটা আছে সেই অনুযায়ী কাজ হবে। তারপরে কমিশন তাদের যে র্যাঙ্ক জাম তাদের যে সার্ভার ডেটা অনুযায়ী তারা যা যা পেয়েছে, এছাড়া সিবিআই ইনভেস্টিগেশনে যা পাওয়া গেছে সেগুলো তারা বলেন এবং তারপরে বলেন যে 2024 সালে 2 আগস্ট তারা রিপোর্ট ফাইল করেছিলেন এবং তারা আলাদা করতে পারবেন এই বিষয়গুলো তারা কিন্তু বলেন। তারপরে সিজিআই আর একটি প্রশ্ন করেন যে কমিশন একটি বিষয় আমাদেরকে ক্লিয়ার করুক যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে উইদাউট রিকমেন্ডেশন লেটার, সেই ব্যাপারে এসএসসি বললেন যে মাই লর্ড এই ব্যাপারে আমরা কিছু বলবো না, বোর্ড এই ব্যাপারে বলবেন। তখন সিজিআই হাসলেন এবং বললেন সত্যি খুব সিরিয়াস একটি ব্যাপার যে রিকমেন্ডেশন ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাচ্ছে। তো সিজিআই বললেন যে আমরা কোনটা অরিজিনাল ডেটাবেস এইটা অথেন্টিকেট করতে পারছি না, যা কিছু পাওয়া যাচ্ছে তাতে অরিজিনাল ডেটাবেস নিয়ে কিন্তু আমাদেরকে ডাউট তৈরি হচ্ছে। এসএসসি বললেন যে মাই লর্ড হাইকোর্ট তো সিবিআই রিপোর্টকে অ্যাকসেপ্ট করছে। সিজিআই বললেন যে হাইকোর্ট ইউজ দ্যাট অ্যান্ড বেসিস সিবিআই রিপোর্ট লিমিটেড টু দ্য ইফেক্ট, অর্থাৎ মিসম্যাচিং, অর্থাৎ শুধু মিসম্যাচিংয়ের পোর্শনটাতেই কিন্তু হাইকোর্ট এই ডেটাটাকে ইউজ করেছিল, এই পোর্শনটা কিন্তু বিচারপতি উল্লেখ করলেন। আদারওয়াইজ এই ডেটাটাকে নিয়ে ফার্দার কাজ করা যাবে কি যাবে না এই পার্টটা নিয়ে হাইকোর্ট কিন্তু কিছু বলেনি, এটা কিন্তু বিচারপতি বলতে চাইলেন বলে আমাদের মনে হলো। এবার এসএসসি তারা বললেন যে দেখুন মাই লর্ড কত নম্বর টেন্টেড প্রার্থী সেটা আমরা বলতে পারছি না এখানে। তারপরে শেষে বললেন যে মাই লর্ড সিবিআই ডেটাটা অথেন্টিকেট কি অথেন্টিকেট নয় সেটা তো সিবিআই বলতে পারবে, সেটা সিবিআই বলবে, সিবিআই তখন বলবেন। দেখুন সিবিআই এটা কিভাবে বলতে পারে, এখানে তো কোনো ক্রিমিনাল ম্যাটার মানে হিয়ারিং হচ্ছে না, তার ফলে ক্রিমিনাল ম্যাটার যেহেতু পেন্ডিং আছে কোর্টে, তার ফলে এখানে তো বেনিফিট অফ ডাউট তৈরি হতেই পারে। তখন সিজিআই বললেন যে একটি প্রশ্নের উত্তর চাই, ডেটা বেসিস হুইচ আর অ্যাভেলেবেল ইজ দ্য অ্যাকচুয়াল অথেন্টিকেট ডেটাবেস অর নট, অর্থাৎ যে ডেটাবেসটা অ্যাভেলেবেল আছে সেই ডেটাবেসটা কি অ্যাকচুয়াল অথেন্টিক ডেটা অর নট, এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদেরকে পেতেই হবে। এসএসসি বললেন যে মাই লর্ড সিবিআই সেড দ্যাট ইট ইজ অথেন্টিক ডেটা, সিজিআই বললেন তখন আর নট দে আর নট বিন এবল টু দ্যাট, অর্থাৎ সিবিআই এটা কিভাবে বলবে যে ডেটা অথেন্টিক কি অথেন্টিক নয়। সিজিআই বললেন যে এটা তো এসএসসি বলবে বা এটা অন্য কোনো পারিপার্শ্বিক অবস্থা থেকে আমাদেরকে বুঝতে হবে। সিজিআই এটাও বললেন যে ব্ল্যাঙ্ক ওএমআর নিয়ে আমাদের চিন্তা হচ্ছে, যদি ব্ল্যাঙ্ক ওএমআর থাকে তাহলে এটা পসিবল যে ওএমআর চেঞ্জ হয়ে থাকতে পারে। এসএসসি বললেন দেয়ার ইজ নো সাচ কেস, অর্থাৎ ওএমআর চেঞ্জ হয়নি। তারপরে এসএসসি কি আর কিছু বললেন না, তারা ওই সেগ্রিগেশন পার্টটাই গেলেন। এবার বিচারপতি বোর্ডকে কিছু বলতে বললেন, বোর্ড মূলত সেগ্রিগেশন পোর্শনটা নিয়ে বললেন এবং বোর্ড এডুকেশনের ব্যাপারটা নিয়ে বলতে চাইছিলেন যে সবার যদি চাকরি চলে যায় তাহলে রাজ্যের এডুকেশন সিস্টেম কি হবে, এবং যেহেতু টেন্টেড প্রার্থীকে সিবিআই ডেটা এসএসসি ডেটা অনুযায়ী পাওয়া গেছে অতএব তাদেরকে আলাদা করা হোক, এবং এক্ষেত্রে 9 to 10 92% যোগ্য প্রার্থী এবং ক্লাস 11-12 ক্ষেত্রে 87% যোগ্য প্রার্থী, যেখানে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যোগ্য প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম, কিন্তু ক্লাস 11-12 এবং 9-10 ক্ষেত্রে যোগ্য প্রার্থীর সংখ্যা বেশি। সেগ্রিগেশন করা যেতেই পারে, পুরো প্যানেলটা যাতে বাতিল না হয়। তখন সিজিআই বললেন যে আই ডোন্ট নো হোয়েদার
ডাল মে কুচ কালা হে और সব কুচ কালা হে, অর্থাৎ এই জায়গাটা সিজিআই বললেন যে আমি তো জানি না যে পুরো ডালটাই কালা না এরপরে কিছু অংশ কালা আছে। এবার যারা রয়েছে টেন্টেড প্রার্থী তাদের যারা আইনজীবী এবং যারা নন টেন্টেড প্রার্থী আইনজীবী তারা মোটামুটি সাবমিশন করলেন। যারা টেন্টেড প্রার্থী মূলত তাদের ওএমআর মিসম্যাচ রয়েছে, তাদের সলটাই মোটামুটি আমরা শুনলাম যেখানে PS পাটুলিয়া স্যার বললেন এবং কল্যাণ ব্যানার্জি কিছু বলতে চাইছিলেন, তখন দু একজন আইনজীবী তারা বললেন যারা নন টেন্টেড প্রার্থী তাদের হয়ে বললেই মূলত কপিল সিব্বল মহাশয় এবং অভিষেক মনু সিনহি মহাশয় এবং শ্যাম দিওয়ান স্যার তো মূলত এটাই বললেন। এছাড়া আরও অনেক ধরনের ক্যান্ডিডেট বললেন, মূলত যারা ইন সার্ভিস প্রার্থী অর্থাৎ অন্য কোনো চাকরি আগে করতেন এরকম প্রার্থীদের আইনজীবীরাও বললেন এবং যারা নট কল ফর ভেরিফিকেশন ছিলেন তারাও বললেন। তো মূলত টেন্টেড প্রার্থী ছিল ওএমআর মিসম্যাচ, তাদের যে মূল দাবি ছিল সিবিআইয়ের ডেটাটা অথেন্টিকেট নয়, সিবিআইয়ের যে ডেটাটার মধ্যে অনেক ভুলভ্রান্তি রয়েছে, এসএসসির কাছে অরিজিনাল ওএমআর শিট নেই, তারা সেটা ডিস্ট্রয় করে দিয়েছে। এখন এই সিবিআই ডেটাটাকে অথেন্টিক ডেটা হিসাবে গ্রহণ করাটাই ভুল হবে। ক্রিমিনাল ট্রায়াল যেহেতু চলছে এবং 65B সার্টিফিকেট নিয়ে তারা বলতে গেলেও বিচারপতি এই জায়গাটা শুনতে চাননি, কিন্তু বিচারপতি এই জায়গাটা একটি কথা বললেন, তিনি বললেন যে সিবিআই এসএসসির বোর্ড এরা তো সবাই মোটামুটি টেন্টেড প্রার্থীদেরকে আইডেন্টিফাই করছে, তাহলে যারা টেন্টেড প্রার্থীরা অলরেডি আইডেন্টিফাই হয়ে গেছে তার মানে এদের কি আর কি এরা বলবে, তো তাহলে এরা সবাই ভুল, অর্থাৎ সিবিআই ভুল, এসএসসি ভুল, বোর্ড ভুল, তাহলে কি এরা সবাই ভুল? তো তখন যারা টেন্টেড প্রার্থীদের আইনজীবী ছিলেন তারা বললেন যে মাই লর্ড আমরা এগুলো চ্যালেঞ্জ করছি, আমরা সিবিআই ডেটাটাকে চ্যালেঞ্জ করছি, আমাদেরকে আগে বলতে দেওয়া হয়নি। এখন তারা এই পুরো বিষয়টা বললেন। এক্ষেত্রে PS পাটুলিয়া স্যার তিনি মোটামুটি একটা সওয়াল করেন, বেশ ভালোই তিনি বলেছিলেন যে কি ফল্ট রয়েছে সিবিআইয়ের ডেটার মধ্যে সেগুলোকে তিনি তুলে ধরার চেষ্টা করেন। এছাড়া আরও কল্যাণ ব্যানার্জি এভিডেন্স অ্যাক্ট ব্যাপারে কিছু বলতে চাচ্ছিলেন, বিচারপতি সেটা শুনলেন না। তিনি বললেন যে এভিডেন্স অ্যাক্টের পার্টে এখানে আমরা ঢুকতে চাই না, 65B সার্টিফিকেটটাও কিন্তু এখানে আমি জানতে চাই না, জাস্ট এই ডেটাটা অথেন্টিক কি অথেন্টিক নয় আমি এই বিষয়টাই দেখব, আদারওয়াইজ আমি আর অন্য পার্টে ঢুকবই না। বিচারপতি পরিষ্কার স্ট্যান্ড এটাই নিলেন। এবার যারা টেন্টেড প্রার্থী আইনজীবী ছিলেন তারা মূলত এই ডেটা অথেন্টিক নয় এই বিষয়টা তারা বলতে চাইছিলেন। তাদের মূল সওয়াল ছিল যে পুরো প্যানেল যাতে ক্যান্সেল না হয় এবং তাদের যাতে করে চাকরি না ক্যান্সেল করা হয় এই পার্টটাই তারা বলেন। এবং র্যাঙ্ক জাম্প ইস্যু নিয়ে কেউ বলতে চাইলে বিচারপতি এই ইস্যুটা কিন্তু আর খুব একটা শুনলেন না, র্যাঙ্ক জাম্পের পার্টটা। তারপরে যারা নন টেন্টেড প্রার্থী তাদের ক্ষেত্রে অভিষেক মনু সিনহি, কপিল সিব্বল এবং শ্যাম দিওয়ান এবং আরও কিছু আইনজীবী তারা যে মূল জায়গাটা তুলেছিলেন যে সেগ্রিগেশন হওয়া উচিত, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারা প্রচুর সংখ্যক রয়েছেন এবং তাদেরকে চাকরি বাতিল করলে সেটা একটা সিরিয়াস প্রবলেম তৈরি হবে। যে ডেটাটা রয়েছে সিবিআই সেই ডেটাটা হাইকোর্টে গ্রহণ করছে, সেই ডেটার ভিত্তিতে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা উচিত, না আইডেন্টিফাই করতে পারা যায় সেই ডেটা অনুযায়ী যদি সেই ডেটাটাকে যদি বিচারপতি অথেন্টিক বলে মনে করে তাহলে পুরো প্যানেল যাতে ক্যান্সেল না হয় এই পার্টটা কিন্তু তারা তুলে ধরেন এবং তারা মূলত পুরো নিয়োগ প্রক্রিয়াটা যাতে বাতিল না হয় যাতে করে সেগ্রিগেশন করা হয় এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, তারা যে নির্দোষ এটাই বললেন, তাদের যাতে করে কোনো রকমভাবেই জাজমেন্টে ইফেক্ট না করা হয়। এবং পরে আর একটা ক্যাটাগরি যারা নট কল ফর ভেরিফিকেশন তারা বলছিলেন কোন প্রার্থীর চাকরি বাতিল হয় তাহলে নতুন করে যাতে ইন্টারভিউ তাদেরকে ডাকা হয় এবং এই জায়গাটা বিচারপতি শুনলেন না, বললেন আপনাদের এই ম্যাটারটা কোনো মেরিট আমরা পাচ্ছি না। এরপরে অন্য কিছু প্রার্থী ইন সার্ভিস ছিল যারা তাদের চাকরি করতেন সেই চাকরিটা হয়তো ছেড়ে এসএসসিতে এসেছেন, এই জায়গাটা কিন্তু বিচারপতি সিরিয়াসলি নোট করলেন এবং বিচারপতি বললেন যদি আমরা কোনো এরকম অর্ডার দিই যে পুরো নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয়ে যেতে পারে তাহলে অস্তিত্ব প্রায় যে আপনাদের কাজ আপনারা করেছিলেন সেই জায়গাটা কিন্তু আপনাদের ডিস্টার্ব হবে না। এরপর আনটেন্টেড হয়ে একজন আইনজীবী মহাশয় বললেন যে হিউম্যানিটি গ্রান্টে যে সমস্ত ডিজেবল ক্যান্ডিডেটগুলো রয়েছে সেই সমস্ত ডিজেবল ক্যান্ডিডেটদের যাতে কোনো এই অর্ডারের সাপেক্ষে ইফেক্ট না পড়ে সেই ব্যাপারটা একটু ভেবে দেখবেন। তখন অনারেবল চিফ জাস্টিস এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাইলেন না, তিনি এড়িয়ে যেতে চাইলেন। এরপর তখন তারা সেগ্রিগেশন নিয়ে কথা বললেন এবং সেগ্রিগেশনের ব্যাপারটাই তুলে ধরলেন। তো আজকে শুনানি পর্ব এইভাবেই হয়েছে, 10:30 থেকে শুনানি পর্ব শুরু হয়ে সর্বপ্রথম স্টেটকে বলতে বলা হয়েছিল, তারপর স্টেটের বলা হলে তারপর স্কুল সার্ভিস কমিশনের লয়ার জয়দেব স্যার বলা শুরু করেন, এরপরে বোর্ডকে বলার সুযোগ দেওয়া হয়, এরপর গ্রুপ সি গ্রুপ ডিদের ক্ষেত্রে একজন আইনজীবীকে বলার কথা বলা হয়, তারপর সাধারণত যে সমস্ত যোগ্য প্রার্থী ক্যান্ডিডেটগুলো যে আইনজীবী রয়েছেন অভিষেক মনু সিনহি স্যার, তারপর কপিল সিব্বল মহাশয় স্যার এবং আরও অন্যান্য
গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে মোহনা ম্যাডাম এবং আরও অন্যান্য যে সমস্ত টেন্টেড এবং নন টেন্টেড ক্যান্ডিডেটদের লয়ার ছিলেন তারা সওয়াল জবাবের মাধ্যমে আজকের হিয়ারিং এভাবেই কমপ্লিট হয়েছে। পরবর্তী হিয়ারিংয়ের তারিখ 2025 সালের জানুয়ারি মাসের 7 তারিখে ধার্য করা হয়েছে। উক্ত দিনে হিয়ারিং শুনতে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের লাইভ হিয়ারিং দেখার সুযোগ করে দেওয়া হয়। আজকে এই পর্যন্ত বলে আমার ভিডিওটি শেষ করছি। আপনাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।